যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। তখন প্রায় সন্ধে হয়ে এসেছিল। কানপুর শহরের ছোট্ট একটা জায়গায় একটা ছোট্ট বাড়ি ছিল যেটা সুন্দরভাবে সাজানো ছিল। নায়না খাটের উপরে বসেছিল আর মায়াঙ্ক আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছিল। ও আস্তে করে নায়নার ঘোমটাটা তুলল আর বলল, প্রথম দেখায় তোমায় যতটা সুন্দর লেগেছিল তার থেকে অনেক বেশি বিয়ের পর তোমাকে সুন্দর দেখাচ্ছে। আমি ভীষণই সৌভাগ্যবান যে আমি তোমার মতন একজন বউ পেয়েছি। সৌভাগ্য তো আমার যে আমি তোমার মতন একজন বর পেয়েছি, যে আমার প্রাণও বাঁচিয়েছে আর আমার জীবনও শুধরে দিয়েছে। বিয়ের প্রথম রাত ওদের দুজনের খুব ভালো কাটল। আর কিছুদিন কাটার পর নায়না প্রেগনেন্ট হয়ে গেল। নায়না, এখন থেকে তুমি শুধু রেস্ট নেবে আর বাড়ির কাজের ব্যাপারে কোনো চিন্তা করবে না। আমি বাড়ির জন্য কালকেই একটা কাজের লোক নিয়ে আসবো। যে এরকমটা তুমি বলবে। ওরা সবে ডিনার করছিলই, তখনই বাড়ির বেলটা বাজল। নায়না দরজা খুলে দেখল যে লাল রঙের শাড়ি পরে একজন মহিলা, যার বয়স প্রায় 25 বছরের কাছাকাছি, সে সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ বলুন, আপনি কে? আমার নাম অনামিকা। কিছুদিন আগে আমার বর মারা গেছে, সেজন্য কাজ খুঁজছিলাম। আপনাদের কি কাজের লোকের দরকার? এটা শুনে নায়না মায়াঙ্কের দিকে তাকালো আর দুজনে একসাথে হেসে উঠল। ওদের এই ব্যাপারটা বেশ ভালো লাগলো যে এবার না খুঁজতেই ওরা একটা কাজের লোক পেয়ে গেল। নায়না ওকে পরের দিন থেকেই কাজে আসার জন্য বলে দিল। একদিন নায়না নিজের ঘরে বসেছিল, ওর খুব জল তেষ্টা পেল। তখন ও কিচেনে জল নেওয়ার জন্য পৌঁছে গেল। ও ফ্রিজের দরজা সবেমাত্র খুলেই ছিল, তখনই অনামিকা ওখানে এসে ওকে বলল, এ আপনি কি করছেন? আমি থাকতে আপনার তো বিছানা থেকে নামার কোনো দরকারই নেই। এটা বলে ও নায়নাকে নায়নার বেডরুম পর্যন্ত পৌঁছে দিল আর ওকে এক গ্লাস জল দিল। নায়নার এই ব্যাপারটা বেশ ভালোই লাগলো। অনামিকা নায়নার পেটের উপরে হাত বোলাতে বোলাতে বলল, এই বাড়িতে যে নতুন অতিথি আসবে সে যেন সুস্থ হয়। সে সুস্থ হলে আমি খুশি হব, সেজন্যই তো আমি এই বাড়িতে এসেছি। এই কথাটাও ভীষণই রহস্যময়ভাবে বলল, যেটা নায়নার একটু অদ্ভুত মনে হলো। অনামিকা এবার থেকে নায়নার একটু বিশেষ খেয়াল রাখতে শুরু করলো আর এইভাবেই 9 মাস কেটে গেল। নায়নার একটা ফুটফুটে সন্তান হলো, যার নাম ওরা আরিয়ান রাখলো। কিন্তু ভীষণ অদ্ভুত ব্যাপার ছিল যে নায়নার থেকে বেশি অনামিকা ওই সন্তানটার বেশি খেয়াল রাখছিল। একদিন রাতে নায়না আর মায়াঙ্ক নিজেদের ঘরে ঘুমোচ্ছিল, সাথে ওদের ঘরে ওদের সন্তান আরিয়ানও দোলনাতে শুয়ে ঘুমোচ্ছিল। তখনই কারোর একটা জোরে জোরে পায়ের শব্দ শোনা গেল। এই পায়ের আওয়াজ শুনে মায়াঙ্কের ঘুম ভেঙে গেল। ও একবার নিজের ওয়াইফ আর সন্তানকে দেখে নিল, তারপর ও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কে ওখানে? অনামিকা, তুমি নাকি? অন্য দিক থেকে কোনো আওয়াজ এলো না। ওই পায়ের আওয়াজটাই ফলো করতে করতে কিচেনে গিয়ে পৌঁছলো। ও অবাক হয়ে গেল যে কিচেনের মধ্যে অনামিকা কিন্তু কোথাও ছিল না, আর ওই পায়ের আওয়াজটাও থেমে গেল। এবার ও আবার নিজের ঘরে ফিরে গেল। ও দেখল যে নায়না বেডের মধ্যেই ঘুমোচ্ছিল, কিন্তু ওদের সন্তান সেই দোলনাতে ছিল না। নায়না, তাড়াতাড়ি ওঠো, আরিয়ান কোথায়? ওর গলার আওয়াজ শুনে নায়নারও ঘুম ভেঙে গেল আর ভয়ে ভয়ে বলল, ও তো দোলনাতেই ছিল। তুমি কি নিয়েছিলে ওকে? কি বলছোটা কি? আমি এক্ষুনি সবে ঘরে এসেছি, আর দেখো ও তো এখানে নেই। ওরা দুজন ভীষণ ভয় পেয়ে গেল আর দুজনে মিলে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো, কিন্তু না তো আরিয়ানকে দেখতে পেল আর না তো অনামিকাকে। বুঝতে পারছি না কোথায় গেল। পুরো বাড়িতে তো খুঁজলাম। এবার শুধুমাত্র ছাদই বাকি আছে। এটা ভেবে দুজনে ছাদে পৌঁছে গেল আর ছাদের একটা কোনায় নিজেদের সন্তানকে পড়ে থাকতে দেখে দুজনেই থমকে গেল। ওরা দুজন দেখলো যে আরিয়ান মাটিতে তো পড়ে আছে, কিন্তু ওর দুটো চোখই চোখের কোটরে আর নেই। চোখ থেকে রক্ত বেয়ে পড়ছে আর বাচ্চাটার দেহ অসাড় হয়ে পড়ে আছে। ওদের দুজনের অবস্থা কি ছিল সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার। দেখে মনে হচ্ছিল কেউ যেন ওদের হৃৎপিণ্ড কেড়ে নিয়ে চলে গেছে। ওদের চিৎকার শুনে
এতক্ষণে অনামিকাও ওখানে এসে পৌঁছেছে। ও যখন আরিয়ানকে এই অবস্থায় দেখল তখন কষ্টে ওর চোখ থেকে জল বেয়ে পড়ল। আমার সোনা বাচ্চাটা এরম একটা দুধের শিশুর সাথে কার শত্রুতা থাকতে পারে যে ওকে এইভাবে মারলো? মায়াঙ্ক আর নায়না কিছুই বুঝতে পারছিল না এটা ওদের সাথে কি হলো। যাক, দুজনে অপেক্ষা করে কিছুক্ষণ পরে ওই বাচ্চাটার অন্ত্যেষ্টি করে এলো। দিন কাটলো, মাস কাটলো, তারপরে আবার নায়না প্রেগনেন্ট হলো। এইবারও ওর একটা ছেলে হয়েছে, আর ওরা এর নাম রাখলো কেশব। নায়না ওকে সব সময় এবার চোখে চোখে রাখতে শুরু করলো, আর অনামিকাও ওকে একজন মায়ের মতনই ভালোবাসতে শুরু করলো। অনেক বছর পর এই পরিবারে খুশি নেমে এসেছিল। নিজেদের সময় বেশ ভালোই কাটাচ্ছিল ওরা। তারপর একদিন রাতে মায়াঙ্ক দেখতে পেল যে ও একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে। একটা ভীষণই ভয়ঙ্কর মহিলা ওর সন্তান কেশবকে কোলে নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। আমার সন্তান তোমার কাছে কিভাবে? কে তুমি? আমি কে? ওই মহিলাটা ওর সামনেই ওর সন্তানকে একটা কাপড়ের মতো ছিঁড়ে দুভাগ করে দিল। এটা দেখে মায়াঙ্কের ঘুম ভেঙে গেল। ওর ঘুম ভেঙে যেতেই ঘড়ির দিকে তাকালো, তখন রাত 3টে বাজে। পাশে থাকা দোলনাতে ওর চোখ যেতেই ও দেখল যে কেশব সেই দোলনাতে নেই। নায়না, নায়না তাড়াতাড়ি ওঠো, আমাদের কেশব তো দোলনাতে নেই। এবার যেই নায়নার চোখ খুলল সাথে সাথে ওর শরীর কেঁপে উঠল। ওরা দুজনে দৌড়ে ছাদের উপরে উঠে গেল, কিন্তু কেশব ছাদের উপর ছিল না। তারপরে ওরা দুজন নিচে এলো আর কিচেনে পৌঁছালো। ওরা দুজন দেখলো যে অনামিকা কিচেনে মাটিতে শুয়ে আছে। অনামিকা তো এখানে একা রয়েছে, তাহলে আমাদের কেশব কোথায় গেল? দুজনে এদিক ওদিক তাকানোর পর নায়না হঠাৎ করে চেঁচিয়ে উঠল। ও দেখলো যে অনামিকার পাশেই একটা ছোট্ট হাত পড়ে আছে। ওই হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওদের দুজনের এটা বুঝতে বেশিক্ষণ আর সময় লাগলো না যে এই হাতটা কেশবেরই। ওঠ, ওঠ ডাইনি, ওঠ, দাঁড়া! মায়াঙ্ক অনামিকাকে তুলে দিল। অনামিকা ভীষণই অবাক হয়ে তাকিয়েছিল। ডাইনি, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, কি ধরনের মহিলা তুই? অনামিকা দেখতে পেল যে কেশবের কাটা হাত ওর মাথার সামনেই পড়ে আছে। এটা দেখে ওর মুখ থেকে কোনো কথা বেরোলো না। মায়াঙ্ক ওর চুলের মুঠি ধরে ওকে টানতে টানতে বাড়ির পিছনে নিয়ে গেল। মায়াঙ্কের মাথা খারাপ হয়ে গেছিল। ও এক হাতে কুড়ুল তুলে নিল। আমার সন্তানদের খেয়ে ফেললি ডাইনি, তোকে আমি ছাড়বো না আজকে। এটা বলেও পাশে পড়ে থাকা একটা কুড়ুল তুলে নিল আর অনামিকার উপরে আক্রমণ করলো। অনামিকার মাথাটা কেটে দূরে গিয়ে ছিটকে পড়ল, আর মায়াঙ্কের মুখের উপর ওর রক্তের ছিটে গিয়ে পড়ল। মায়াঙ্ক! নায়না দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল, আর দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু এইবার ওরা আর নিজেদেরকে সামলাতে পারছিল না। কিন্তু প্রায় 6 মাস পরে ওরা একটু নর্মাল হলো। একে অপরের সাথে ভালোবেসে কয়েকটা রাত কাটালো। আর এইবার নায়না একটা মেয়ে সন্তান জন্ম দিল। কি সুন্দর আমার মেয়েটা না? হ্যাঁ, ভীষণই সুন্দর। আমরা এর নাম বৈশালী রাখব। এটা বলে মায়াঙ্ক নিজের সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করল। এবার ওরা দুজনই নিজেদের একমাত্র সন্তানের খেয়াল রাখতে শুরু করল। ওদের জীবন সুন্দর হয়ে উঠল। বৈশালী জন্মেছে 3 মাসই হয়েছিল সবে, আর এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তারপর একদিন রাতে হঠাৎ করে পায়ের আওয়াজে মায়াঙ্কের ঘুম ভেঙে গেল। ও এবার তাড়াহুড়োর মাথায় উঠে পড়ল। এটা দেখে ওর মনে আবার ভয়ের সঞ্চার হলো, যখন ও দেখল যে নায়না আর ওর সন্তান দুজনেই ওদের ঘরে নেই। না! ও ঘর থেকে বেরোলো। তখনই ও কারোর একটা জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার আর কারোর কিছু একটা চিবনোর চিরমির চিরমির করে আওয়াজ শুনতে পেল। ওই আওয়াজটার পিছু করতে করতে ছাদের উপর গিয়ে পৌঁছলো। সামনে দৃশ্য দেখে ওর হৃৎপিণ্ড একদম হিম হয়ে গেল, আর চোখ বাইরে ভয় ঠিকরে বেরিয়ে এলো। ও দেখলো যে ওর সন্তান মাটিতে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, আর নায়না ওর হাতটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নায়নার চুল এলোমেলো হয়েছিল আর মুখের আশেপাশে রক্ত লেগেছিল, যেই রক্তটা ওর মেয়ের ছিল। ওর চিৎকার শুনে নায়না ওর দিকে তাকালো। নায়নাকে দেখতে অনেকটা ডাইনির মতো লাগছিল। ও দ্রুত বেগে মায়াঙ্কের দিকে এগিয়ে গেল আর এমন আক্রমণ করলো যে মায়াঙ্ক মাটিতে পড়ে গেল। ওর চোখ বন্ধ হয়ে গেল। মায়াঙ্ক প্রায় শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর ও কানে নায়নার ভয়ঙ্কর হাসি শুনতে পাচ্ছিল।
যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।